2016 সালের 4 ফেব্রুয়ারি কনকনে শীতের রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়ে যায় 8,10,00,000 মার্কিন ইউএস ডলার। হ্যাকাররা কিভাবে এই টাকা চুরি করেছিল, পরবর্তীতে এই হ্যাকারদের থেকে টাকাগুলো কি আদৌ ব্যাক আনা সম্ভব হয়েছে, কারা এই হ্যাকিং অ্যাটাকের সাথে জড়িত, বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 2016 সালের জানুয়ারি মাসের দিকেই একদল হ্যাকার গ্রুপ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক করার টার্গেট নেয়। এরপর সেই হ্যাকিং গ্রুপ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন এমপ্লয়িদের টার্গেট করতে থাকে, তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য বের করতে থাকে, বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মচারীদের কম্পিউটারে অ্যাক্সেস গেইনের চেষ্টা করতে থাকে। পরবর্তীতে তারা সফল হয়, যার মাধ্যমে তারা এই হ্যাকিংটা করেছিল। তো কিভাবে আসলে তাদের এই সফলতা আসলো? রাসেল আহমেদ নামে একটি ইমেল থেকে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছে একটি ইমেল আসে। ইমেলটি ছিল একটি সিভির। তো সেখানে কি ছিল? তার চাকরির আবেদনপত্র, একটা জিপ ফাইল অ্যাটাচ করা, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কি ছিল এই জিপ ফাইলে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে। এই জিপ ফাইলে ছিল র্যাট। তো যখন বাংলাদেশ ব্যাংকের ওই কর্মচারী তার ইমেল থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে, সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণে থাকা সেই কম্পিউটার হ্যাকারদের কবলে চলে যায় এবং হ্যাকাররা সেই কম্পিউটারের মাধ্যমে সেম নেটওয়ার্কে কানেক্টেড থাকা অন্যান্য কম্পিউটার এবং এর পাশাপাশি একটি প্রিন্টারেও অ্যাক্সেস গেইন করে। প্রিন্টারটা কেন জরুরি? কারণ যখন আসলে বাংলাদেশ ব্যাংকে কোনো ট্রানজ্যাকশন হয়, তখন যে কোনো ট্রানজ্যাকশনের প্রিন্ট ওই প্রিন্টার দিয়ে বের হয়। বাংলাদেশ ব্যাংকে 10 তলায় থাকা মোটামুটি যতগুলো কম্পিউটার ছিল সবগুলোই ওই প্রিন্টারের সাথে কানেক্টেড ছিল। তো হ্যাকাররা ওই প্রিন্টারটাতেও অ্যাক্সেস নেয় এবং ওই জায়গায় থাকা বাকি কম্পিউটারগুলোতেও অ্যাক্সেস গেইন করে। তো হ্যাকাররা যে টাকা নিল, এটা আসলে ব্যাংকের লোকজন কীভাবে ঠিক পেল? তো যেদিন আসলে হ্যাকাররা এই লেনদেনটি করেছিল সেদিন ছিল ছুটির দিন, আর প্রিন্টারটাও যেহেতু হ্যাকারদের অ্যাক্সেসে ছিল, তারা ওটার সফটওয়্যার ম্যানিপুলেশন করছিল এবং এর পাশাপাশি ব্যাংকের ইন্টারনাল অনেক কিছুতেও অনেক মডিফিকেশন করে, ইন্টারনাল ফাইল ডাটা এগুলো অনেক কিছু চেঞ্জ করে। পরবর্তী দিন যখন ব্যাংক ওপেন হয়, ব্যাংকের কর্মচারীরা এসে দেখে যে প্রিন্টারটায় উল্টাপাল্টা কাজ করতেছে। এটা থেকেই তাদের সন্দেহ শুরু হয়, যদিও সন্দেহ হলেও তারা তখন কোনো অ্যাকশান নেয়নি, জাস্ট সন্দেহ করে গেছে। এবং তার পরবর্তীতে যখন টেকনিশিয়ানরা আসে বিষয়টা দেখার জন্য যে কী সমস্যা হয়েছে, কম্পিউটারগুলো উল্টাপাল্টা কেন, প্রিন্টারের সমস্যা কেন, সেটা তখন তারা দেখতে আসলো। এসে যেই প্রিন্টারটা ঠিক করলো, সাথে সাথে প্রিন্ট হয়ে বের হয়ে আসলো অনেকগুলো ট্রানজ্যাকশানের নথি। তো কী ছিল সেই ট্রানজ্যাকশনের নথিতে, এটা নিয়েও পরবর্তীতে তদন্ত হলো। সেই তদন্তে বের হয়ে আসলো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা গেল যে ফিলিপাইন্সে কিছু ভুয়া নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই অ্যাকাউন্টগুলোতে পার্ট পার্ট করে টাকাগুলো নেওয়া হয়েছে। তো এখন কথা, এই টাকাগুলো গেল, তা এর কোনো সেফটি নেই। তো এখন আমাদের জানতে হবে সুইফট সম্পর্কে। সুইফট হলো আমেরিকান মানি এক্সচেঞ্জের মাধ্যম। এটা ব্যবহার করে পুরো বিশ্বে ডলারের আদান প্রদান হয়, আর আমরা যেমনটা জানি রিজার্ভের টাকা কিন্তু ডলার হিসেবেই রাখা হয়। সুইফট কিভাবে কাজ করে? যখন বাংলাদেশ থেকে কেউ কোনো দেশে টাকা পাঠাতে চাইবে, তখন এটার একটা রিকোয়েস্ট যাবে সুইফটের কাছে। সুইফট বাংলাদেশের কাছে আবার বলবে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে অ্যাপ্রুভ করো, টাকা পাঠাই দিচ্ছে। তো যখন সুইফট দেখবে যে যে ঠিকানায় টাকা যাবে সেটা ঠিক আছে, আর এর পাশাপাশি যে টাকা পাঠাচ্ছে সেও ঠিক আছে, তখন সে পেমেন্টটা অ্যাপ্রুভ করে দিবে। এতদূর পর্যন্ত হ্যাকারদের প্ল্যান শুনে কিন্তু পারফেক্ট প্ল্যান মনে হচ্ছে, কিন্তু এখানেও আসলে একটু সমস্যা আছে। হ্যাকারদের প্ল্যানে কিছু ভুল ছিল। সেটা কিভাবে, সেটা জানতে কাহিনীর পরের অংশ ভালোভাবে শুনুন। হ্যাকাররা যেদিন টাকা ট্রান্সফার করছিল ওইটা তো ছুটির দিন ছিল। তো সেজন্য যখন বাংলাদেশের থেকে আমেরিকার ব্যাংকের কাছে রিকোয়েস্ট যায় ট্রান্সফারের জন্য, তো তখন তারা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি রিকোয়েস্ট সেন্ড করে, কিন্তু সেটার কোনো জবাব আসে না। হ্যাকাররা যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকাগুলো বিভিন্ন বেনামি অ্যাকাউন্টে নিচ্ছিল, তো একটা লেভেলের পরে গিয়ে যখন সুইফট কর্মচারীরা দেখলো যে আসলে অতিরিক্ত মাত্রায় চলে যাচ্ছে, কারণ হ্যাকারদের কিন্তু এই জায়গায় লোভ বেড়ে গেছিল, তারা চাচ্ছিল আরও বেশি থেকে বেশি নিতে, কিন্তু পরবর্তী রিকোয়েস্টগুলো আসলে অ্যাপ্রুভ হয়নি। তো তখনের সেই রিকোয়েস্টগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে অ্যাপ্রুভালের জন্য চলে যায়
একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পরে সুইফটে ট্রান্সফার করতে গেলে রিকনফার্মেশনের প্রয়োজন হয়। তো সেটার অফিসিয়াল কোনো রিপেলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সুইফট কিন্তু পায় না। তো সেজন্য পরের লেনদেনগুলো কিন্তু হোল্ডে রাখা হয়। তো এই ফাঁকে যে টাকাগুলো আসলে পাচার হয়েছিল সেগুলো গিয়েছিল কোথায়? পরবর্তীতে এগুলো তদন্ত করে জানা যায় ফিলিপাইন্সের একটি ব্যাংকে এই টাকাগুলো 3-4টা ভুয়া অ্যাকাউন্টে নেওয়া হয়েছে এবং সেখান থেকে কিছু টাকা আবার শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয়েছে একটা ফাউন্ডেশনে। তো সেখানে আবার ফাউন্ডেশনের নামের বানান ভুল ছিল, এ কারণেও কিন্তু হ্যাকারদের কিছু টাকা হোল্ডে পড়ে যায়। বাংলাদেশ গভর্নমেন্ট পরবর্তীতে কিছু অংশ রিকভার করতে পারছিল, কারণ ততক্ষণে হ্যাকাররা ওই টাকাগুলো ফিলিপাইন্সের একটি ক্যাসিনো ব্যবহার করে উইথড্র করে ফেলছিল, মানিতে কনভার্ট করে ফেলছিল, যার কারণে সম্পূর্ণ টাকা উদ্ধার করা কিন্তু সম্ভব হয়নি। তো হ্যাকাররা কিন্তু চাইছিল আরো বড় অ্যামাউন্টের টাকা নিতে, তাদের উদ্দেশ্য ছিল 100 কোটি মার্কিন ডলার, বাট যেটা সম্ভব হয়নি। আর এটা আসলে সুইফটের কারণে। তো এখন কথা, পরবর্তীতে কি হলো এই ঘটনায় আর এই হ্যাকাররা কারা ছিল সেটা কিভাবে তদন্তে বের হয়ে আসলো। তো যখন দেখা গেল যে ইমেলটা পাঠানো হয়েছিল, ওই ইমেলে যে ভাইরাসটা ছিল ওইটার যে আইপি ওটা একটা নর্থ কোরিয়ান আইপি অ্যাড্রেস। এই ঘটনার সাথে নর্থ কোরিয়ান বিখ্যাত অথবা কুখ্যাত যাই বলেন হ্যাকিং গ্রুপ লাজারাস যুক্ত। এরাই তারা যারা 2014 সালে সনি পিকচার হ্যাক করে, 2017 সালে ওয়ানাক্রাই র্যানসমওয়্যার তৈরি করে, 2020-21 সালের দিকে ক্রিপ্টোকারেন্সিতে বিভিন্ন ধরনের হ্যাকিং করে এবং সুইফট এর দুর্বলতা বের করে শুধুমাত্র বাংলাদেশ নয়, ভিয়েতনাম, তাইওয়ান, মেক্সিকো সহ আরও দেশের রিজার্ভ হ্যাক করে। তাছাড়া এরা বিভিন্ন ম্যালিসিয়াস ক্রিপ্টো অ্যাপ্লিকেশন কিন্তু তৈরি করে যেগুলো ইউজারের ডাটা হ্যাক করে নেয়। অনেকেই ধারণা করেন এই হ্যাকার গ্রুপ নর্থ কোরিয়ান সরকারের সাথে যুক্ত আর সরকার তাদের সাহায্য করে, সাপোর্ট করে। এর পিছনে কারণ হলো সেই সনি পিকচারের ঘটনা। সনি পিকচার কিং জং উনের উপর একটা মুভি তৈরি করতে যাচ্ছিল, তো তখনই কিন্তু আসলে সনি পিকচার হ্যাক করে তারা। তো যার মাধ্যমে একটার সাথে আরেকটা কড়ি জোড়ালে কিন্তু মোটামুটি জানা যায়। তো এখন কথা, এই যে হ্যাকার গ্রুপ এদের কবল থেকে লোকজন সহজে বাঁচতে পারবে কিনা। দেখেন, আমার হিসাবে এই গ্রুপটা আরও অনেক বছর সার্ভাইভ করবে। এর কারণ এই গ্রুপটা কিন্তু কোনো একজন ব্যক্তি চালাচ্ছে না, আর এর কোনো হেড একজন ব্যক্তি না। যতদিন ওই দেশের সরকার ওদের প্রমোট করবে, যতদিন ওদের কাজে লাগাবে নিজেদের সাথে, ততদিনই কিন্তু এই গ্রুপ থাকবে। তো আশা করি আপনারা এই ভিডিওটা থেকে টোটালি কিন্তু জানতে পেরেছেন যে কিভাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এত পরিমাণ বিপুল অর্থ হ্যাকাররা হ্যাক করছিল, কারা এর সাথে জড়িত আছে, কিভাবে কি ঘটছিল। আর তাছাড়া 2025 সালে এই সেম হ্যাকার গ্রুপ বাইবিট নামে একটি ক্রিপ্টো কারেন্সির ওয়ালেটের থেকে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় ক্রিপ্টোকারেন্সির হ্যাকিং করে, যেটা সম্পর্কে অলরেডি কিন্তু ডেডিকেটেড ভিডিও আছে। তাছাড়া এই গ্রুপটা কিভাবে কাজ করে, এই গ্রুপে কারা কারা যুক্ত আছে, এই সম্পর্কে এর আগে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি, তো আপনি সেই ভিডিওটা দেখতে ভুলবেন না। আর গাইজ, এখন কথা, এই ধরনের হ্যাকিং থেকে আমরা কিভাবে সেফ থাকতে পারি। তো মিনিমাম যত ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকে প্রত্যেকটা এমপ্লয়েরই সাইবার সিকিউরিটি সম্পর্কে জানা উচিত। তাদের উচিত কিভাবে একটা সিস্টেম হ্যাক করে হ্যাকাররা, তাছাড়া কিভাবে তাদের পার্সোনাল ডাটা তারা সেভ রাখবে, তাছাড়া কিভাবে তারা কোনো ফাইল অথবা যে কোনো এক্সিকিউটেবল অ্যাপ্লিকেশন তাদের অর্গানাইজেশনের কম্পিউটারে রান করবে। প্রপারলি একটা সফটওয়্যার রান করার আগে তাদের কি ক্রাইটেরিয়া দেখে নিতে হবে। কোনো ক্র্যাক সফটওয়্যার ইউজ করা যাবে না সরকারি প্রতিষ্ঠানগুলোতে, যদিও যেটা করা হয় না আমার হিসাবে। এই বিষয়ে আমি কোনো সঠিক তথ্য যদিও দিতে পারবো না, তারপরেও চেক করে দেখতে হবে কোনো কম্পিউটারে কোনো ক্র্যাক সফটওয়্যার আছে। একটা অর্গানাইজেশনের যত কম্পিউটারগুলো থাকে ওইগুলোকে ভালোভাবে সিকিউর রাখতে হবে। একটা কম্পিউটার হ্যাক হলে ওই অর্গানাইজেশনের বাকি কম্পিউটারগুলো কিন্তু হ্যাক হয়ে যাবে, কারণ এই কম্পিউটারগুলো সেম নেটওয়ার্কে কানেক্টেড। তো এর জন্য আমাদের উচিত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে জ্ঞান অর্জন করা। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি
টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন। যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রয়েড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছুই আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com-এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।